রাজধানীর পর চট্টগ্রামে গ্যাসের চাপ কমায় তীব্র সংকটে বাসাবাড়ির শিল্প কারখানা। লোডশেডিংয়ে বেশি ভুগছে গ্রামাঞ্চল। বড়পুকুরিয়ায় ১ নম্বর ইউনিটে উৎপাদন শুরু। চব্বিশের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় জুলাই সনদে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার। সংসদ ও রাজপথের রাজনীতিতে সহযোগিতা চায় বিএনপি। পরিবেশের সুরক্ষায় নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা সহ সম্মিলিতভাবে কাজ করতে দেশবাসীকে আহ্বান প্রধানমন্ত্রীর। ফেসবুকে ভিডিও বার্তা। একুশ বছরও দেশে ইন্টারনেট স্পিডে অগ্রগতি নেই। বৈশ্বিক তালিকায়ও তলানিতে। অবকাঠামো সহ সীমাবদ্ধতা তরঙ্গের চড়া দাম খুঁজছে অপারেটররা। পদ্মা সেতু রাজধানীর সাথে দূরত্ব কমালেও শিল্পায়নে পিছিয়ে বরিশাল। মহাসড়কে লেন বাড়ানো সহ গ্যাস সংকট দূর করার দাবি ব্যবসায়ীদের। এবং ইরানে পরিকল্পিত হামলা বাতিলের পর নতুন করে আলোচনায় ইঙ্গিত ট্রাম্পের মধ্যস্থতায় সৌদি আরব। হরমুজ ইস্যুতে আলোচনা চূড়ান্ত পর্যায়ে দাবি আরাঘচির। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি সানি মৃধা। রাজধানীর ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহে উন্নতি নেই, দীর্ঘ লাইনে ভোগান্তি। এদিকে চট্টগ্রামে গ্যাসের চাপ কমানোর অভিযোগ গ্রাহকদের। তীব্র সংকটে বাসা বাড়ি ও শিল্প কারখানা। এ নিয়ে বিস্তারিত জানাতে মগবাজার থেকে যুক্ত হচ্ছেন ফেরদৌস রহমান, আর চট্টগ্রামের নগরীর কদমতলী ফিলিং স্টেশন থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। আমরা শুরুতেই চট্টগ্রামে যাচ্ছি কাজী মাহফুজের কাছে। মাহফুজ, জানাবেন যে চট্টগ্রামের গ্যাস সংকট কতদিন ধরে, আর সংকট নিরসনে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে কিনা? সানি, চট্টগ্রামে গ্যাস সংকট টানা 11 দিন ধরে চলছে। একেবারে আমরা দেখছি যে শুরু থেকে যে সংকট ছিল সেটি আরও দিন দিন তীব্র হতে শুরু করেছে। আপনি জানেন যে চট্টগ্রামে মূলত গ্যাস সরবরাহ করা হয় এলএনজি টার্মিনাল থেকে। মহেশখালীর যে দুটি এলএনজি টার্মিনাল আছে সেখান থেকে যে গ্যাসগুলো আমদানি করা হয় সেই গ্যাসই মূলত এখানে সরবরাহ করা হয়। কিন্তু 12 দিন আগে সেই এলএনজি দুটি টার্মিনালের মধ্যে একটিতে যে যান্ত্রিক ত্রুটি হয়েছিল সেই ত্রুটি এখনও পুরোপুরি সেরে ওঠেনি। ফলে তার প্রভাবটি কিন্তু চট্টগ্রামের ফিলিং স্টেশন থেকে শুরু করে বাসাবাড়ি, শিল্প কারখানা সব জায়গায় পড়েছে এবং বিদ্যুৎ উৎপাদনে কিন্তু বেশ প্রভাব পড়েছে। সেই দৃশ্যটা আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি। আজকে সকাল থেকে আমরা বেশ কয়েকটি চট্টগ্রামের ফিলিং স্টেশন ঘুরে দেখেছি। সেখানে যানবাহনের দীর্ঘ লাইন এবং অধিকাংশ ফিলিং স্টেশনে সকাল 8টা থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন রাত থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকলেও সকালে এসে আসলে গ্যাসের চাপটি পুরোপুরি কমে যায়। তারা বাধ্য হয়ে ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখে। ফলে দীর্ঘ শত শত যানবাহনের লাইন আমরা দেখেছি সড়কের মধ্যে, এবং তারা কবে নাগাদ কতক্ষণে গ্যাস পাবে সেটি নিয়ে এক ধরনের সন্দেহের মধ্যে রয়েছে, ধোঁয়াশা তৈরি হয়েছে। এবং ফিলিং স্টেশনগুলো তারা আমাদেরকে জানিয়েছেন যেখান থেকে আসলে তারা গ্যাস সংগ্রহ করেন সেখান থেকেও এখনও পর্যন্ত কোনো ধরনের নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। এদিকে চট্টগ্রাম যেটি কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আগামী 2-1 দিনের মধ্যে যে টার্মিনালটিতে ত্রুটি হয়েছিল সেটি সেরে উঠবে এবং 2-1 দিনের মধ্যে পুরোপুরি গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। তবে চট্টগ্রামে আসলে গ্যাসের যে সংকট সেটি কিন্তু দীর্ঘদিন ধরে আমরা দেখেছি। যেখানে প্রায় 400 মিলিয়ন ঘনফুটের গ্যাসের চাহিদা রয়েছে চট্টগ্রামে, তার বিপরীতে স্বাভাবিক সময়ে 280 কিংবা 300 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। তবে এলএনজি টার্মিনালের সমস্যা তৈরি হওয়ার পর থেকে গতকালকে আমরা দেখেছি যে অর্ধেকে নেমে এসেছে। অর্থাৎ গতকালকে চট্টগ্রামে গ্যাস সরবরাহ করা হয়েছিল 200 মিলিয়ন ঘনফুট, অর্থাৎ চাহিদার অর্ধেক। এমন অবস্থায় বাসাবাড়ি থেকে শুরু করে শিল্প কারখানা, বিশেষ করে যে সকল
সার কারখানাগুলো আছে সেখানেও কিন্তু তার প্রভাবটি পড়ছে, উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। গার্মেন্টস যারা মালিক আছেন তারাও কিন্তু সেই অভিযোগগুলো আমাদেরকে করেছেন। একই সাথে গণপরিবহনে তার প্রভাবটি পড়েছে, আমরা লক্ষ্য করেছি ভাড়া দ্বিগুণ হারে নেওয়া হচ্ছে, বিশেষ করে সিএনজি অটোরিকশা থেকে শুরু করে টেম্পু, যে সকল গণপরিবহনগুলো আছে যারা মূলত গ্যাস চালিত তারা কিন্তু ভাড়াও বাড়িয়ে দিয়েছেন। এদিকে বিদ্যুতের ক্ষেত্রে আপনাকে বলে রাখি যে চট্টগ্রামে যে 28টি সরকারি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কিন্তু গ্যাস সরবরাহ করা হয়, গ্যাস নির্ভর। সেখানেও কিন্তু কেডিজিটিএল অর্থাৎ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি তারা জানিয়েছেন যে স্বাভাবিক সময়ে যাতে তারা গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছেন, ফলে বিদ্যুৎ খাতেও তার প্রভাবটি পড়েছে। অর্থাৎ প্রতিদিনই কিন্তু চট্টগ্রামে এখন 70 থেকে 80 বা কখনো কখনো 100 মেগাওয়াট লোডশেডিং করতে হচ্ছে, তারা এমনটি জানিয়েছেন। ফলে বাসাবাড়ি এবং অন্যান্য জায়গাতে কিন্তু মানুষকে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। তবে আসার কথা হচ্ছে, যেহেতু কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি তারা জানিয়েছেন যে আগামী 2-1 দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, সেক্ষেত্রে আসলে যে সংকটগুলো তৈরি হচ্ছে সেগুলো দ্রুত সমাধান হবে। সানি, চট্টগ্রাম থেকে গ্যাস সংকট নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন কাজী মাহফুজ। এদিকে দেশ জুড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। শহরাঞ্চলে দিনে গড়ে 4 থেকে 5 ঘন্টা লোডশেডিং হলেও গ্রাম অঞ্চলে লোডশেডিংয়ের পরিমাণ আরও বেশি। ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য। বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো বলছে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় লোডশেডিং দিতে বাধ্য হচ্ছেন তারা। এ নিয়ে বিস্তারিত জানাতে সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি, আর পটুয়াখালী থেকে যুক্ত হবেন জসিম পারভেজ। আমরা শুরুতেই সৈয়দপুরে যাচ্ছি বাপ্পির কাছে। বাপ্পি, জানাবেন যে উত্তরাঞ্চলের লোডশেডিংয়ের কী পরিস্থিতির তথ্য আছে আপনার কাছে? সানি, এই উত্তরাঞ্চলে গত কয়েকদিন ধরে যে ভয়াবহ লোডশেডিং চলছে তাতে আসলে জনজীবন সত্যিকার অর্থেই বিপর্যস্ত অবস্থায় চলে গেছে। এবং আপনি যেহেতু জানেন যে সৈয়দপুর একটি বাণিজ্যিক এলাকা, এই বাণিজ্যিক এলাকায় প্রচুর পরিমাণে ছোট ছোট কলকারখানা আছে, যে কলকারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে প্রচুর পরিমাণে। আপনি চিন্তা করেন যে একটা শহরের 4.5 থেকে 500 শুধু লেদ মেশিনের কারখানা আছে, যেগুলোর উৎপাদন বন্ধ থাকছে দিনেই 4 থেকে 5 ঘন্টা। তাহলে এটি সব মিলিয়ে যদি যোগ করা যায় তাহলে কতক্ষণ আসলে এই উৎপাদন ব্যাহত হচ্ছে সব কারখানা মিলিয়ে, সেই অঙ্কটায় ক্ষতির পরিমাণ কোটির কাছাকাছি গিয়ে দাঁড়ায়। আমি একটা খসড়া হিসেব করে দেখেছি। এবং এটি শুধু শহরের অবস্থা, এবং গ্রামে যে অবস্থা সেটি আরও ভয়াবহ। গ্রামে মোটামুটি 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না, যার ফলে যেটি হচ্ছে যে যেসব এলাকায় সেচ দেওয়ার প্রয়োজন পড়ছে সেসব এলাকায় তারা সেচ দিতে পারছেন না ঠিকঠাক মতো। এবং এই যে আমি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছে এই যে গ্যাস সংকটের কারণে যে সারা দেশে বিদ্যুৎ উৎপাদন যে ব্যাহত হচ্ছে সেটারই প্রভাবে আসলে এই ঘন ঘন লোডশেডিং এবং এত লম্বা লোডশেডিং তারা দিতে বাধ্য হচ্ছেন। জানিয়ে রাখি যে গতকাল রবিবার সারা দেশের যে চাহিদা ছিল সেখান থেকে প্রায় 2500 মেগাওয়াট মতো বিদ্যুৎ সরবরাহ কম ছিল, অর্থাৎ ঘাটতি ছিল, যার কারণে এই লোডশেডিংটা দিতে বাধ্য হচ্ছে। এবং কবে নাগাদ আসলে এই পরিস্থিতি ঠিক হবে সেটিরও সদুত্তর কেউ দিতে পারছে না, যেহেতু গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনই বন্ধ রয়েছে। সেগুলোতে ওই জন্য অনেক বেশি প্রভাব পড়ছে। এবং শুধু যে কলকারখানায় প্রভাব পড়ছে তাই না, এটার প্রভাব কিন্তু স্বাস্থ্য খাতেও আমরা দেখেছি যে এই লোডশেডিংয়ের ফলে যে গরম, সেই গরমে অনেক মানুষ অসুস্থ হচ্ছেন এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, এরকম তথ্য আমাদের কাছে আছে। তো কবে নাগাদ এটি ঠিক হবে সেটি যেহেতু বলা যাচ্ছে না, ভালো কিছুর আশা করা ছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় নেই। সানি, এই ছিল আমার কাছে সব শেষ অবস্থা। এবার লোডশেডিংয়ের খবর জানতে পটুয়াখালীতে যাচ্ছি, সেখানে আছে সহকর্মী জসিম পারভেজ। জসিম, জানাবেন যে লোডশেডিংয়ের কী পরিমাণে ব্যবসা বাণিজ্য ক্ষতি হচ্ছে পটুয়াখালীতে? সানি, লোকসানের পরিমাণটা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি, তবে উৎপাদনটা কমেছে 60%। আপনি জানেন যে বাণিজ্যিক শহর হচ্ছে পটুয়াখালী, এবং এখানকার যে পটুয়াখালী জেলার যে 8টি উপজেলা তার মধ্যে কিন্তু অতি গুরুত্বপূর্ণ উপজেলা, বাণিজ্যিক উপজেলা হচ্ছে কলাপাড়া। আমরা এখন কলাপাড়া উপজেলায় অবস্থান করছি। এখানে কিন্তু যে আপনাকে বলি যে আমরা এখন কলাপাড়া উপজেলার যে একটি ওয়ার্কশপ পল্লীতে রয়েছি। এখানে
বিদ্যুৎ সরবরাহ না থাকার কারণে কিন্তু তাদের একদম কর্মবিমুখ অবস্থায় তাদের থাকতে দেখেছি। আর তারা বলছে যে দিনে 5 থেকে 6 ঘন্টা বিদ্যুৎ না থাকায় তাদের যে উৎপাদন সেটি একদম মুখ থুবড়ে পড়েছে, আর এতে বাণিজ্যিকী কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এবং আপনাকে আরও জানিয়ে রাখি যে এই পর্যটন শিল্প কুয়াকাটা, সেই কুয়াকাটা যে সকল দেশের বিভিন্ন স্থান থেকে দেশি বিদেশি পর্যটকরা আসছেন তাদেরকে কিন্তু সেবা দিতে পারছেন না বিদ্যুতের বিভ্রান্তির কারণে। আর আপনি জানেন যে সমগ্র দেশে বিদ্যুৎ উৎপাদন কম হলেও পটুয়াখালীর কলাপাড়ায় দুটি তাপ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র 1320 মেগাওয়াট বিদ্যুৎ এখনও কিন্তু জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারছে। একই সঙ্গে পাশাপাশি আরও একটি বিদ্যুৎ কেন্দ্র, সেটি হচ্ছে RNPL বিদ্যুৎ কেন্দ্র, সেখান থেকেও 1320 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। তারপরও এখানকার যে আঞ্চলিক যে বিদ্যুতের ঘাটতি সেটা দেশের স্বার্থেই হয়ে আসছে, কিন্তু এত পরিমাণের লোডশেডিং, এই লোডশেডিংয়ের কারণে যে বাণিজ্যিকী এলাকা, যে পর্যটন শিল্প, তারপরে মৎস্য বন্দর, আলিপুর মহিপুরে যে বরফ উৎপাদন ব্যাহত হওয়ায় কিন্তু মৎস্য শিল্পে একটি স্থবিরতা আমরা অবস্থা দেখতে পেরেছি। এছাড়া যে এখানকার যে নৌঘাটি রয়েছে, বাংলাদেশের সবচেয়ে বড় বৃহত্তম একটি নৌঘাটি, সেই নৌঘাটিতেও বিদ্যুৎ বিভ্রাটের কারণে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছে। এছাড়া যে অন্য অন্য যে মেগা প্রকল্প রয়েছে, চলমান মেগা প্রকল্প, সে সকল মেগা প্রকল্পেও কিন্তু স্থবিরতা এসেছে বিদ্যুৎ সরবরাহ না থাকার কারণে। তো এখানকার যে পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি যে উৎপাদন কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ কম থাকায় কিন্তু লোডশেডিংয়ের পরিমাণটা বাড়ছে। এটি কয়েকদিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যেই স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা। এই ছিল আমার কাছে সবশেষ। সানি। রাজধানীর বাইরে থেকে লোডশেডিংয়ের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে মাতারবাড়ি LNG টার্মিনালের মেরামতের কাজ শেষের দিকে। আগামী 2 থেকে 1 দিনের মধ্যে গ্যাস সংকটের সমাধান হবে বলে জানিয়েছেন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস লিমিটেডের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী নাসির উদ্দিন। অবস্থানে আছে, আর সর্বশেষ আমরা 2-1 দিনের মধ্যে একটা পজিটিভ রেজাল্ট জাতিকে দিতে পারবো আশা করি। প্রায় 2 দিন পর দিনাজপুরের বড় প্রক্রিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিট থেকে আবারও শুরু হয়েছে বিদ্যুৎ উৎপাদন। ত্রুটি মেরামতের পর রোববার দিবাগত রাত 1টার দিকে ইউনিট চালু করা হয়। বর্তমানে এই ইউনিট থেকে 55 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার ভোরে যান্ত্রিক ত্রুটির কারণে ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। বর্তমানে কেন্দ্রের 3 নম্বর ইউনিট থেকে 250 মেগাওয়াটের উপরে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। তবে 2 নম্বর ইউনিট বন্ধ রয়েছে 2020 সাল থেকে। পরিবেশের সুরক্ষায় নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলাসহ সম্মিলিতভাবে কাজ করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, পরিবেশ সংরক্ষণে নাগরিক হিসাবে সবার দায়িত্ব রয়েছে। সবাই যদি দায়িত্ব পালন করেন তাহলে একটি পরিচ্ছন্ন সুন্দর দেশ গড়ে তোলা সম্ভব বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেশবাসীর উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কথাই ভালো লাগতো না। আমরা যদি নিজেরা সচেতন হয়ে যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার, তবে তা সংসদের মাধ্যমেই করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সকালে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে ও ডিউজের আলোচনায় তিনি আরও বলেন, অনেক ত্যাগের পর অর্জিত গণতান্ত্রিক ব্যবস্থায় জাতীয় সংসদই হবে সকল রাজনীতির কেন্দ্রবিন্দু। তবে পার্লামেন্টের বাহিরেও নানা চর্চা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। শহীদদের স্মরণ করার নামে কোনো ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ হাসিল করতে দেওয়া হবে না বলেও সাফ জানান তথ্যমন্ত্রী। জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে আমাদের সরকার বাস্তবায়ন করতে চায়। পার্লামেন্টে আমাদের সংসদ নেতা, আমাদের দলের মহাসচিব সহ সব নেতারা বারবার এই কথা আমরা বলেছি, এবং এই সকল কিছুই করতে হবে জনগণের নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে। এর বাইরে এই লক্ষ্য অর্জন করার আর কোনো সাংবিধানিক নিয়মতান্ত্রিক কোনো মঞ্চ আমাদের কাছে নাই। আমরা ধীরে ধীরে সেই পথে এগিয়ে যাচ্ছি এবং এই কাজটি ঐক্যবদ্ধভাবে আমরা করতে চাচ্ছি। বহুমুখী উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ চীন সম্পর্ক আরও এগিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে নিবিড়ভাবে কাজ করছে উভয় দেশ। অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাস্তবায়নের পাশাপাশি দুদেশের উন্নয়ন কৌশল আরও সুসংহত করতে একমত ঢাকা ও বেইজিং। Building a China-Bangladesh community with a shared future in the new era signifies that our relationship has transcended existing framework of cooperation and ascended to a new strategic height with mutual trust, shared experience, and interest, also solidarity. Supply chain moves where China is now graduating out of manufacturing lines, the most advanced technology areas. We can pick up some of those manufacturing lines through close collaboration with China. আপনার মুঠোফোনের ইন্টারনেটের স্পিড কেমন, আর বিপরীতে অভিযোগই বা কতটা? বিশ্বে যেখানে 672 MBPS দিয়ে এক নম্বরে সংযুক্ত আরব আমিরাত, সেখানে মাত্র 37 MBPS দিয়ে বাংলাদেশের অবস্থান 88তম। প্রায় 21 বছর আগে দেশে মোবাইল ইন্টারনেট চালু হলেও এখনও এর স্পিড নিয়ে আছে বিস্তর অভিযোগ। বাকিটা জানবো নাজমুস সাকিবের প্রতিবেদনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়ারেসা মাসে 500 টাকার বেশি খরচ করেন মোবাইল ইন্টারনেটের পেছনে। মূলত বাসার বাইরে থাকলেই নেট কেনেন তিনি, তবে ধীরগতি আর কাঙ্ক্ষিত সেবা নিয়ে অভিযোগ আছে তার। যে কোনো এরিয়াতে আপনার নেট সার্ভিসের ঝামেলা হতে হয়, যেমন আমাদের ডিপার্টমেন্টেই হচ্ছে আপনার নেট সার্ভিসটা মাঝে মধ্যে ড্রপ করে, কাজ করে না। 2G'র হাত ধরে দেশে মোবাইল ইন্টারনেট চালু হয় প্রায় 21 বছর আগে। 2012-তে 3G আর 2021 সালে চালু হয় 5G সেবা। কিন্তু এত বছরও প্রায় 11.5 কোটি গ্রাহকের মুঠোফোনের ইন্টারনেট নিয়ে ভোগান্তির শেষ নেই। ইন্টারনেটের গতি পর্যবেক্ষণ করা বৈশ্বিক সংস্থা ওকলা টেস্টের হিসেবে বাংলাদেশে গত জুনে মুঠোফোনের ডাউনলোড স্পিড ছিল 37.83 আর আপলোডে 12.16 MBPS। বিশ্বের মধ্যে বাংলাদেশ মোবাইল ইন্টারনেট স্পিড র্যাঙ্কিংয়ে 88তম। অন্যদিকে 672 MBPS স্পিড দিয়ে এক নম্বরে সংযুক্ত আরব আমিরাত, আর কাতার 561 MBPS স্পিড দিয়ে দ্বিতীয়। যদিও গড় হিসেবে দেশের 4 প্রতিষ্ঠান 20 থেকে 25.5% ইন্টারনেট স্পিড দিচ্ছে। দেশের যে 4 অপারেটর মোবাইল ইন্টারনেট সেবা দেয় তাদের মধ্যে অন্যতম রবি ও বাংলালিংক। রবি 5G সেবা দেয় আর বাংলালিংক 4G। রবি বলছে, ঢাকার তুলনায় তারা সেবা প্রত্যন্ত অঞ্চলে দিতে পারেন না অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে। এছাড়া অনিয়ন্ত্রিত নগরায়নকেও দায়ী করেন তিনি। সমস্যা নাই আমি সেটা অবশ্যই বলবো না, সমস্যা আছে। লোকালাইজ যেসব সমস্যাগুলো আছে আমরা চেষ্টা করছি সেগুলো রিজলভ করার জন্য। আপনাকে আমি যদি বলি যে আমরা প্রতি বছর প্রায় $200 মিলিয়ন, প্রায় 2000 কোটি টাকার উপর আমরা ইনভেস্ট করছি এই নেটওয়ার্ক এক্সপানশন, নেটওয়ার্ক ডেভেলপমেন্ট, ক্যাপাসিটি ইনক্রিজের জন্য। আর বাংলালিংক বলছে, নেটওয়ার্ক শেয়ারিং অসুবিধা কিংবা তরঙ্গের চড়া দাম সহ নানা সমস্যা আছে। তার মাঝেও স্পিড ঠিক রাখার চেষ্টা করছে বলে জানান তিনি। আমার ইনডোর কাভারেজ বা ঘরের ভিতরে কাভারেজে একটু সমস্যা হয়, কারণ আমাদের লো ব্যান্ড স্পেকট্রামটা একটু কম তুলনামূলক অন্যদের তুলনায়। তো সেই জন্য আমরা যখন লো ব্যান্ড স্পেকট্রামটা কম থাকে তখন ইনডোর পেনিট্রেশনটা একটু কমে যায়, যেটার জন্য আমরা দেখছি যে আমাদের কমপ্লেইন মাঝে মাঝে আসে। বিশ্বের অন্যান্য দেশের মতোই মোবাইল ইন্টারনেট গুরুত্ব দিতে হবে সরকারকে, তা না হলে ক্যাশলেস সোসাইটি গড়ে তোলা অনেকটাই কঠিন বলে মনে করেন
খাত সংশ্লিষ্টরা। নাজমুস সাকিব, এখন, ঢাকা। পদ্মা সেতু রাজধানীর সাথে বরিশালের দূরত্ব কমালেও শিল্পায়ন হচ্ছে না যথাযথভাবে। গ্যাস না থাকা, মহাসড়ক 4 বা 6 লেন না হওয়া এবং অর্থনৈতিক অস্থিরতা সহ নানা বিষয়কে প্রতিবন্ধকতা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন এই সমস্যার সমাধানে সরকার এবং বিনিয়োগকারীদের এগিয়ে আসতে হবে। বিস্তারিত ফেরদৌস সোহাগের প্রতিবেদনে। 225 বছরের প্রাচীন শহর বরিশাল, আর বিভাগের বয়স 33 বছর। কিন্তু অন্য কোনো শহরের মতো এখানে হয়নি তেমন শিল্পায়ন। সে কারণে বরিশাল বিভাগের শিক্ষিত তরুণদের কাজের জন্য রাজধানী সহ অন্য শহরে যেতে হচ্ছে। 2022 সালে পদ্মা সেতু চালুর আগে সড়কপথে ঢাকা বরিশাল রুটের দূরত্ব ছিল 242 কিলোমিটার। সেতু চালুর পর হয়েছে 160 কিলোমিটার। সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে গোটা অঞ্চলে শিল্পায়ন হবে এমন ধারণা ছিল বরিশালবাসীর, কিন্তু আশানুরূপ শিল্পায়ন হয়নি বলে জানান এই ব্যবসায়ী নেতা। পদ্মা সেতু কেন্দ্রিক বরিশাল তথা দক্ষিণাঞ্চলে কোনো শিল্পায়ন গড়ে ওঠে না। এটা দুইটা কারণ। একটি হচ্ছে 4 লেন 6 লেন না থাকা, আর গ্যাসের স্বল্পতা। এইটাই দুইটা মূল কারণ এই দক্ষিণ অঞ্চলের শিল্পায়ন না হওয়া এবং উন্নতি না হওয়া। 1960 সালে প্রায় 131 একর জমিতে প্রতিষ্ঠিত শিল্পনগরীতে প্লটের সংখ্যা 350টি। 66 বছর পর 112টি প্লট এখনও খালি পড়ে আছে। পদ্মা সেতু চালুর পর বিসিকে নতুন শিল্প প্রতিষ্ঠান চালু হয়েছে মাত্র 15টি। পদ্মা সেতু হবার পরে বরিশালের বেশ কিছু উদ্যোক্তা বরিশাল বিসিকে প্লট বরাদ্দ নিয়েছেন। তার মধ্যে গার্মেন্টস ফ্যাক্টরিও রয়েছে। তারা উৎপাদনে যাবার জন্য চেষ্টা করছেন, কিন্তু গ্যাস সংযোগ না থাকার কারণে এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা না হওয়ার কারণে তারা উৎপাদনে যেতে পারছেন না। শিল্পায়ন না হওয়ায় হতাশ খোদ কলকারখানা অধিদপ্তরও। অর্থনৈতিক অস্থিরতা সহ নানা বিষয়কে দায়ী করলেন এই কর্মকর্তা। বলা যেতে পারে অর্থনৈতিক অস্থিরতা, এছাড়াও উল্লেখযোগ্য হচ্ছে দক্ষ শ্রমিক ও কাঁচামালের অভাব, জলবায়ু ঝুঁকি এবং অবকাঠামোগত ঘাটতি। বরিশাল সহ বিভাগের সবগুলো জেলাতে অর্থনীতির উন্নয়নের জন্য শিল্পায়ন দরকার, আর এজন্য সরকার ও উদ্যোক্তাদের আন্তরিক হতে হবে বলে মনে করেন এই অর্থনীতির বিশ্লেষক। আমাদের দরকার সরকারের তরফ থেকে খুবই আন্তরিক একটি প্রচেষ্টা, কিছু ক্ষেত্রে ওয়ান স্টপ সার্ভিস চালু করা এবং একটি সমন্বিত উদ্যোগ। এছাড়াও ব্যক্তিগত পর্যায়ের উদ্যোক্তাদের এখানে আন্তরিকভাবে এগিয়ে আসাটা অত্যন্ত দরকারি। কলকারখানা অধিদপ্তরের তথ্য অনুসারে বরিশাল বিভাগে বর্তমানে রেজিস্ট্রিকৃত কারখানার সংখ্যা 1074টি। পদ্মা সেতু চালুর আগে এই সংখ্যাটা ছিল 824টি। সংখ্যার হিসেবে 250টি প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে। দেশে নৌপথে পরিবহন ব্যয় সবচেয়ে কম। বরিশাল বিভাগের শিল্পায়নের ক্ষেত্রে এই কাঙ্ক্ষিত সুবিধাটি স্বাধীনতার 55 বছরেও কাজে লাগানো যায়নি। অন্যদিকে পদ্মা সেতু চালু হওয়ার 4 বছর পার হলেও হয়নি কাঙ্ক্ষিত শিল্পায়ন। এ অবস্থায় সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফেরদৌস সোহাগ, এখন, বরিশাল। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে, সেটা আমাদের সন্দেহ। মাননীয় মন্ত্রী, আরেকটা হচ্ছে এখানে অনেকেই বলার চেষ্টা করছে যে আইনি প্রক্রিয়ার চেয়ে কূটনৈতিক প্রক্রিয়ায় তাকে ফিরিয়ে আনার সম্ভাবনা অনেক বেশি, কারণ আইনির সে যদি অন্য কোথাও নাগরিকত্ব না, কূটনৈতিক প্রক্রিয়াই তো চলছে, কিন্তু ওইখানে তার আদালতে যাওয়ার হয়তো একটা অধিকার আছে, সেই জন্য আদালতে গিয়েছে। কূটনৈতিক প্রক্রিয়ায় তো আমরা ফেরত আনার চেষ্টা করছি। মাননীয় মন্ত্রী, মানুষের মধ্যে বোমা নিয়ে একটা আতঙ্ক কাজ করছে মেট্রো রেলে। আপনি সে বিষয়ে কি বলবেন যে আতঙ্কটা কাজ করছে? দ্বিতীয় বিষয় হচ্ছে সার্জিও সদ্য বাংলাদেশ সফর করে গেলেন এবং এখানে এসে তিনি ভারতের রাষ্ট্রদূতের সাথে লম্বা সময় বৈঠক করেছেন। তিনি চলে যাওয়ার পরে ভারতের রাষ্ট্রদূত দিনে আবার চলে গেছেন। এটা আসলে রাজনীতিতে কোনো বার্তা দেয় কিনা? মানে বিএনপি গভর্নমেন্ট এই বৈঠককে কিভাবে দেখছে? প্রথমটা কি ছিল? বোমা। রথযাত্রা এবং উল্টো রথযাত্রা, এই দুইটাকে আমরা নিরাপদ করার জন্য সমন্বিত প্রয়াস নিয়েছিলাম। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থাসমূহ খুব সমন্বিত প্রচেষ্টা নিয়েছিল, কোনো অসুবিধা হয় নাই এবং শান্তিপূর্ণভাবে সেটা অনুষ্ঠিত হয়েছে। তো
তবে দুর্ভাগ্যজনকভাবে উল্টো রথযাত্রার দিনে কমলাপুরের ওইদিকে মতিঝিলের ওইদিকে একটা মেট্রো রেলের পিলারের নিচে একটা বোমা সদৃশ্য জিনিস পাওয়া যায়, এটা ছাতার মধ্যে। সেটা আমাদের আনসার দুইজন সদস্য এটা দেখার পরে পুলিশকে জানায়, পুলিশ এটা কর্ডন করে রাখে এবং এটা বোম ডিসপোজাল ইউনিট যে সেটা সরায় এবং পরে এটা বিস্ফোরিত করে। এতে করে খুব শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায় কিনা, তারা হয়তো চেষ্টা করেছিল। আমরা সেটা সেইভাবে দেখেছি এবং একটা তদন্ত পরিচালনা করছি আমরা, এর পিছনে কারা আছে ফাইন্ড আউট করার জন্য। এরপরে আশুলিয়াতে আরেকটা এরকম বোমা সদৃশ্য জিনিস পাওয়া গিয়েছে, যে একটা ব্যাগ রেখে গেছে একজন দুষ্কৃতকারী, পরে সেটা একই কায়দায় উদ্ধার করে আমরা বিস্ফোরিত করেছি। এই ঘটনাগুলোর যোগসূত্র আছে কিনা সেটা তদন্ত করতে বলেছি আমরা, তদন্ত পরিচালিত হচ্ছে। তবে আগের সময়ের তুলনায় যদি আমরা তুলনামূলক বিবরণী দেই একই সময়ে এই বিষয়গুলো কীরকম হয়েছে তার তুলনায় এটা অনেকটা কম। তবে আমরা সবসময় সতর্ক আছি এবং আমাদের এই জাতীয় বিষয়গুলো যারা অ্যাড্রেস করে আর কি, আমাদের উগ্রবাদী তৎপরতা বা এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যে সমস্ত তৎপরতা, এগুলো যারা মনিটর করে আমাদের স্পেশাল টিম আছে, তারা এই ব্যাপারে সতর্ক আছে। সার্জিকুরের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই এটা ব্রিফ করেছেন। সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার সকালে রাজধানীর জলশিরি আবাসন প্রকল্প এলাকায় এর উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে তিনি ভার্চুয়ালি বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এবং যশোরেও আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন সেনাপ্রধান। এ সময় সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী তার প্রতিষ্ঠাকাল থেকে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং মানব সম্পদ গঠনের গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। সময়ের সাথে তাল মিলাতেই আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি। আজকে যদি আমি এডুকেশন সিস্টেমকে ঠিক করি, আজ থেকে 30 বছর পরে যেই সমাজ আমরা পাবো, যে জাতি পাবো, সেটা অবশ্যই একটা সুস্থ জাতি হবে। মডার্ন এডুকেশনের মধ্যে ইসলামিকের এডুকেশনের কোনো ভ্যালুজ নাই, আবার ইসলামিক এডুকেশনের মধ্যে দেখা যাচ্ছে যে মডার্ন এডুকেশনের কোনো কিছু নাই। এতে করে যারা ইসলামিক এডুকেশনে বড় হচ্ছে তাদের সমাজের রোলটা কনফাইন্ড হয়ে যাচ্ছে। তো এই জন্য দিস ফিউশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মডার্ন এডুকেশন অ্যান্ড ইসলামিক এডুকেশন। That is the whole purpose of creating this kind of institutions. উপকূলীয় বন ও পরিবেশ রক্ষা করা না গেলে ঘূর্ণিঝড় প্রতিরোধ কিংবা সুনীল অর্থনীতির সুফল পাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু। সোমবার রাজধানীর একটি হোটেলে পরামর্শ সভায় প্রতিমন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে উপকূলীয় অর্থনীতি ও মৎস্য সম্পদ রক্ষায় প্রকৃতিভিত্তিক সমাধানের উপর জোর দেওয়া হবে। ফ্রেন্ডশিপ ও কনজারভেশন ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সহ 4টি দেশের পরিবেশ ও ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষায় কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। তিন দশকে নোয়াখালীর হাতিয়ার মেঘনার বুকে ছোট বড় মিলিয়ে জেগে উঠেছে 30টিরও বেশি চর। এসব জেগে ওঠা চরগুলো নিয়ন্ত্রণে জমি ও বিক্রিকে কেন্দ্র করে স্থানীয় সন্ত্রাসী বাহিনীগুলোর মধ্যে প্রায় সংঘর্ষ ও অবৈধ দখলের ঘটনা ঘটে, যা এখনই বন্ধ করা না গেলে যে কোনো সময় রূপ নিতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষে। নোয়াখালী থেকে নাসিম শুভর প্রতিবেদন। 2025 সালের ডিসেম্বরে নোয়াখালীর হাতিয়ার মেঘনায় জেগে ওঠা জাগলার চরের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারিয়েছে 6 জন। এরপর থেকে চরগুলো ঘিরে তৈরি হয়েছে বাড়তি উৎকণ্ঠা। গত 1 মাস ধরে নতুন জেগে ওঠা চর আতাউরে চলছে অবৈধ দখলের চেষ্টা। স্থানীয়দের দাবি, হাতিয়া উপজেলার খোকন, হানিফ ও ভুট্টো নামের 3 জনের সমঝোতায় চলছে এই দখল।
তারা ধান চাষের যখন সময় হয়, আসলে ধান চাষ তো হয় না, ধান চাষের নামকরণ করি, তারা কিছু ধান সিডি দিয়া বাতান্যা করতেন আমরা ভোজ বান্ধি সাদা আদায় করে। এরা হিয়াগো হামলা করে, অত্যাচার করে, যে আমরা ভোজ গরু যে পরিস্থিতি দেখা গেছে সামনের দিকে আমরা ভোজ গরু রাখতাম হাঁটতাম না, ফাইলতাম হাঁটতাম না। আমাদের মহিষ গরু নিয়ে বেঁধে রাখে, ওরা জরিফানা করে, কারণ আমরা বৈষ্ঠ শেখতে আমাদের খুব অসুবিধা হইতেছে। স্থানীয়রা বলছেন চর দখলের প্রথম ধাপে ধান চাষের নামে ট্রাক্টর দিয়ে জমি চাষ করে তা বিক্রি হচ্ছে চড়া দামে, এরপরই তা স্থায়ীভাবে দখল করা হয়। সন্ত্রাসী বাহিনী ধান চাষ নামক এরা এই গরু ছাগল মহিষ বান্ধি বান্ধি টাকা আদায় করার জন্য একটা পাইতারা করতেছে। কবে কখন কোন সময় এরা দুর্ঘটনা ঘটা বলা যায় না, আমাদেরকে এখন হুমকি ধুমকি দিতেছে। গরু প্রতি 500-1000 টাকা না দিলে 2-4-5 দিন বান্ধি রাখে, এমনকি অনেক মহিষ এই খড়ে মারা পর্যন্ত গেছে। দুর্গম ভৌগোলিক ও যাতায়াত ব্যবস্থার জটিলতার কারণে চর আতাউরে আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক নজরদারি বজায় রাখা কঠিন। চর আতাউরে অবৈধ দখলদারদের দখল বন্ধের পাশাপাশি চরটিকে সরকারিভাবে গোচারণ ভূমি নির্মাণ করা হলে এই অঞ্চলের প্রাণী সম্পদ খাত সমৃদ্ধ হতে পারে। চর সরকারি খাস জমি হলেও আইন অমান্য করে যেভাবে পারছে দখলের চেষ্টা করছে। তবে অবৈধ দখলদারদের উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। নতুন যে চরগুলো সরকারের নিয়ম অনুযায়ী ভূমিহীন পরিবারের মাঝে দণ্ডমুক্ত দেওয়ার যে বিধান রয়েছে, সেটি যাতে বাস্তবায়ন করা হয় সে লক্ষ্যে আমরা কার্যক্রম গ্রহণ করবো এবং উপজেলা প্রশাসনকে এই বিষয়ে পরামর্শ দিচ্ছেন। নতুন করে জেগে ওঠা চরগুলোকে গোচারণ ভূমিতে রূপান্তর কিংবা স্থানীয় ভূমিহীনদের মাঝে বরাদ্দের ব্যবস্থা করা হলে বন্ধ হতে পারে অবৈধ দখলদারদের দৌরাত্ম্য, এমনটাই মনে করছেন স্থানীয়রা। এখন নোয়াখালী। পাবনার ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার আগে অভিযুক্ত ব্যক্তির ধারালো অস্ত্রের আঘাতে দোকান মালিক ও তার ছেলে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে উপজেলার শাহাপুর মিস্ত্রিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গভীর রাতে মিস্ত্রিপাড়া এলাকার হাবিবুলের মুদির দোকানে চুরির উদ্দেশ্যে ঢোকেন অভিযুক্ত মানিক। দোকানের পাশেই বাসা হওয়ায় শব্দ পেয়ে দোকান মালিক বাইরে বের হয়ে চোরকে আটকের চেষ্টা করেন। এ সময় অভিযুক্ত সুমন তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে দোকান মালিককে এলোপাতাড়ি কোপায়। তার চিৎকারে তার দুই ছেলে এগিয়ে গেলে তাদেরও এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন অভিযুক্ত। পরে স্থানীয়রা ঘটনাস্থলে অভিযুক্তকে আটক করে গণপিটুনিতে দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সুমন। এবার দেশের বাইরের প্রসঙ্গ। ব্যাপক সহিংসতা আর কারচুপির অভিযোগের মধ্যেই পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের দ্বিতীয় ধাপের ভোটে জয়ী সরকারি দল। যদিও পিটিআই ও আর জিএসিসির অংশগ্রহণ নেই বলে চলছে ভোট বর্জন। অভ্যন্তরীণ রাজনীতিতে ইসলামাবাদের হস্তক্ষেপ আর অর্থনৈতিক অবহেলা নিয়েই ক্ষোভের মধ্যেই সুষ্ঠু নির্বাচনের আকুতি ভোটারদের। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। সচরাচর ভারতের জম্মু কাশ্মীর সংবাদের কেন্দ্রে থাকলেও সম্প্রতি রাজনৈতিক সংকটের মুখে পাকিস্তানের আজাদ কাশ্মীর অঞ্চলটিতে কেন্দ্রীয় সরকারের নিষিদ্ধ ঘোষিত জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি তথা জেএএসির নেতৃত্বে বিক্ষোভ, নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রাণঘাতী সংঘর্ষের রূপ নেয় পরিস্থিতি থমথমে। ব্যাহত নির্বাচন, পরিবহন, ব্যাংকিং, ইন্টারনেট সহ সামগ্রিক জনজীবন। 3 ধাপের সাধারণ নির্বাচনে রোববার দ্বিতীয় ধাপের ভোটে বড় ব্যবধানে এগিয়ে কেন্দ্রে ক্ষমতাসীন পিএমএলএন। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত 18টি আসনের মধ্যে 13টিতেই জয়ী দলটি। নিকটতম প্রতিদ্বন্দ্বী পিপিপি জয় পেয়েছে মাত্র 5টি আসনে। সরকারি দলের বিরুদ্ধে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ পিপিপির। मुजफ्फराबाद और आज़ाद कश्मीर इस हालत में नहीं है कि यहाँ पे इलेक्शन हो सके। इंटरनेट बंद है, मामूलात ज़िंदगी बिल्कुल मुअत्तल हो के, तो इस सूरत हाल में इलेक्शन में ये नहीं समझता कि इलेक्शन होना चाहिए। জুনে জেএএসিকে নিষিদ্ধের পর থেকেই আজাদ কাশ্মীরে শুরু হয় বিক্ষোভ, রূপ নেয় প্রাণঘাতী সহিংসতায়।
নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয় বলে দাবি জেএএসির। আজাদ কাশ্মীরের অভ্যন্তরীণ রাজনীতিতে ইসলামাবাদের হস্তক্ষেপ এবং অর্থনৈতিক অবহেলা নিয়ে ক্ষোভ কয়েক দশকের। এই ক্ষোভকে কাজে লাগিয়ে ব্যাপক জনসমর্থন আদায় করে জেএএসি। এ অবস্থায় জনজীবনে অস্থিরতা ছড়ানো, সহিংস পরিস্থিতি তৈরি সহ নানা অভিযোগে দলটিকে নিষিদ্ধ করে ইসলামাবাদ। অঞ্চলটিতে বিগত নির্বাচনে জয়ী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের বর্জন আর নিষিদ্ধ জেএএসির অংশগ্রহণ ছাড়াই হয় ভোট। ভোটার উপস্থিতিও কম। 2 महीने से तहरीक चल रही थी कलादम एक्शन कमेटी की, तो मैं तो ये समझता हूँ बेसिकली लोगों का जो बाइकआउट करने का जो रीज़न है वो एक्शन कमेटी है कि एक्शन कमेटी पे जो जुल्म और सितम हुए हैं, इस वजह से लोगों के अंदर एक हमदर्दी पाई जाती है। নারী ও ওলামাদের জন্য সংরক্ষিত 8টি আসন বাদ দিয়ে মোট 45টি আসনে 3 ধাপে হচ্ছে ভোট। সরাসরি নির্বাচিত এই আসনগুলোর মধ্যে 12টি আসন সংরক্ষিত ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর বংশোদ্ভূতদের জন্য, যারা আঞ্চলিক সংবিধানের শরণার্থী হিসেবে সংজ্ঞায়িত। স্থানীয় রাজনীতিতে কারসাজির জন্য এই আসনগুলো অঞ্চলের বাইরে বসবাসকারী ব্যক্তিদের দিয়ে পূরণ করার অভিযোগও রয়েছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। वोट मुंतखब करने के लिए अपने 5 साल अपने हुक्मरानों को देने हैं, तो उसके लिए एटलीस्ट फ्री एंड फेयर इलेक्शन होना चाहिए। এর আগে 27 জুলাই প্রথম ধাপের ভোটে 13টি আসনের মধ্যে 9টি আসনে জয়ী হয় পিএমএলএন। পিপিপি পায় 4টি আসন। পুঞ্চে তৃতীয় ও শেষ ধাপের ভোট গ্রহণ হবে আগামী 10 আগস্ট। নুজহাত কামাল, এখন বিশ্ব। ইরানে পরিকল্পিত হামলার বাতিলের পর সোমবার দেশটির সঙ্গে নতুন করে আলোচনা শুরুর ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, সম্ভাব্য আলোচনা হরমুজ ইস্যুতে সমাধান আসলেও পরমাণু ইস্যুতে ফের মতবিরোধে জড়াতে পারেন যুক্তরাষ্ট্র ইরান। এদিকে যুক্তরাষ্ট্রকে সমঝোতা স্মারকে স্বাক্ষরিত প্রতিশ্রুতিগুলো মেনে চলারও আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। আর হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্র ওমান আলোচনা চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছেন আব্বাস আরাকচি। বাকিটা জানাচ্ছেন অর্ণপ্রসাদ। ইরান থেকে ইরাক, কাতার থেকে ওমান, হরমুজ উত্তেজনা ঘিরে হামলা পাল্টা হামলায় যখন নতুন করে যুদ্ধের দামামা মধ্যপ্রাচ্য জুড়ে, তখনই দুই বিবাদমান পক্ষ যুক্তরাষ্ট্র ইরানকে আলোচনার টেবিলে বসাতে মধ্যস্থতার মঞ্চে সৌদি আরব। রোববার দ্রুত চুক্তি বাস্তবায়নের শর্তে ইরানে হামলার পরিকল্পনা বাতিল করেন ট্রাম্প। দাবি করেন চুক্তির আওতায় হরমুজ অবিলম্বে সচল এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটানোর বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। এর ঠিক একদিন পর ট্রাম্পের ইঙ্গিত, সোমবার স্থানীয় সময় বিকেলে নতুন করে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ইরান। তবে আলোচনার ভেন্যু কোথায় কিংবা এতে কারা অংশ নেবেন তা স্পষ্ট করেননি তিনি। And it would have been disastrous for them, and they didn't want us to do it. It begins tomorrow afternoon, and we'll see if it's true. I'd love to do that, save a lot of lives. তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার খবরটি তেহরান স্পষ্ট না করলেও সংঘাত নিরসনে সৌদি আরব ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এছাড়াও হরমুজ ইস্যুতে ইরান ওমান আলোচনা চূড়ান্ত পর্যায়ে আছে বলেও দাবি তার। তবে রুট বিতর্ক নিয়ে দুই দেশ চুক্তিতে পৌঁছালেও হরমুজ পুনরায় খুলে দেয়া ও বন্ধের সঙ্গে তা সম্পর্কিত নয় বলে দাবি করেন ইরানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ইসমাইল বাঘাই। অন্যদিকে গেল জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্তাবলী ওয়াশিংটনকে মেনে চলার আহ্বান জানিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। বিশ্লেষকরা বলছেন, সম্ভাব্য আলোচনায় হরমুজ ইস্যুতে সমাধান আসলেও পরমাণু ইস্যুতে ফের মতবিরোধে জড়াতে পারে যুক্তরাষ্ট্র ইরান। এছাড়াও আসছে মধ্যবর্তী নির্বাচনের আগে মার্কিনীদের কাছে ক্রমশ জনপ্রিয়তা হারানো ট্রাম্পের কাছে যুদ্ধ অপেক্ষা কূটনীতিকে বেছে নেওয়া শ্রেয় বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে যুদ্ধনীতির পরিবর্তে ইরানের সঙ্গে যখন কূটনৈতিক অ্যাপ্রোচকে বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র, তখনই ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির অবস্থান শনাক্তে জোর অভিযান চালাচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। কয়েকটি সম্ভাব্য মোটিভকে মাথায় রেখে মোস্তফাকে খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে গোয়েন্দারা। তাদের ধারণা, ইরানেরই কোনো ভূগর্ভস্থ বাংকারে লুকিয়ে আছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা।
এছাড়াও গোয়েন্দা নজরদারি থেকে বাঁচতে মোস্তফা খামেনি গেল ৫ মাস ধরে মোবাইল ফোন ও ল্যাপটপ ব্যবহার করছে না বলেও ধারণা সিআইএ ও মোসাদের। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। এবার খেলার প্রসঙ্গ। বিশ্বকাপ এবং বড় টুর্নামেন্টগুলোর শেয়ার বিক্রির পরিকল্পনা থেকে পিছু হটলেও চাপ কমছে না ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। বিতর্কিত এই উদ্যোগের পেছনে থাকা নথিপত্র সংরক্ষণের কঠোর নির্দেশ দিয়ে ইনফান্তিনো সহ মার্কিন মূলধনী প্রতিষ্ঠানগুলোকে আইনি নোটিশ দিয়ে পাঠিয়েছে ইউরোপীয় ফুটবলের গভর্নিং বডি উয়েফা। কোনো তথ্য বা ডিজিটাল প্রমাণ যেন ধ্বংস করা না হয় সে বিষয়েও দেয়া হয়েছে কঠোর হুঁশিয়ারি। মিনারুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বিশ্বকাপ সহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর অংশীদারিত্ব বেসরকারি সংস্থার কাছে বিক্রির প্রস্তাব, যার নাম দেওয়া হয়েছিল ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ। তবে ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার এমন বাণিজ্যিক চিন্তাভাবনার শুরুতেই বড় ধাক্কা খায় উয়েফা, কনকাকাফ ও এএফসির তীব্র বিরোধিতায়। টুর্নামেন্ট বয়কটের হুমকির মুখে শেষ পর্যন্ত পিছু হটেন ইনফান্তিনো। তবে প্রস্তাব বাতিল হলেও বিষয়টি এখানেই থামছে না। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে ফিফা প্রধান ট্রাম্পের স্বজন জোশুয়া কুশনারের থাইব ইটারনাল ফান্ড এবং অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান জেপি মর্গানকে আনুষ্ঠানিক আইনি নোটিশ পাঠিয়েছে উয়েফা। স্পষ্ট জানানো হয়েছে এই প্রক্রিয়ার বিরুদ্ধে সালিশি ও আইনি পদক্ষেপের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনায় রাখা হয়েছে। সবচেয়ে বড় বিষয়, নোটিশে ফিফাকে সতর্ক করে বলা হয়েছে এই প্রজেক্ট সংক্রান্ত যে কোনো ইমেইল, ফাইল বা দলিলাধি যেন অক্ষত রাখা হয়। রুটিন নিয়ম অনুযায়ী কোনো ফাইল ডিলিট বা ধ্বংস করা যাবে না। আর্সেন ওয়েঙ্গার সহ ফিফার শীর্ষ কর্মকর্তাদের কাছে থাকা সমস্ত নথিপত্র সংরক্ষণের তাগিদ দিয়ে ৫ কর্মদিবসের মধ্যে লিখিত নিশ্চয়তা চেয়েছে উয়েফা। বিতর্কিত এই ব্যবসায়িক পরিকল্পনার কারণে বিশ্ব ফুটবলে ফিফা সভাপতির ভাবমূর্তি এখন বড় ধরনের প্রশ্নের মুখে। এক পর্যায়ে পরিকল্পনা থেকে সরে এলেও উয়েফার আইনি হুঁশিয়ারি ইনফান্তিনোর উপর চাপ আরও বাড়িয়ে দিল, যা হয়তো গড়াচ্ছে আদালত পর্যন্ত। মিনারুল ইসলাম, এখন। দর্শক, এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।